মার্বেল এবং ডিসি এই দুটি ইউনিভার্সের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের মাইথোলজির গড বসবাস করে, এমনকি অনেক ধরনের গডের আবদারও এখানে এক্সিস্ট করে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত টপ 10 মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী গডকে নিয়ে কথা বলবো। আমরা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত গডকেই নেব যাদেরকে আমরা এখনো পর্যন্ত বড় পর্দার মধ্যে দেখতে পেয়েছি, অর্থাৎ এখানে আমরা কোনো ধরনের কমিক ক্যারেক্টারকে নেব না। এমনকি আমরা ডিসির ডেমিক গড অর্থাৎ ওয়ান্ডার ওম্যান থেকে শুরু করে নিউ গড ডার্কসাইড কেও এই ভিডিওর মধ্যে কনসিডার করব এবং জানার চেষ্টা করব মার্বেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে সবথেকে শক্তিশালী গড কোনটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্পিরিট অফ দ্য ভেঞ্চার। স্পিরিট অফ দ্য ভেঞ্চারের সম্বন্ধে অনেক মানুষই না জেনে থাকবে যে স্পিরিট অফ দ্য ভেঞ্চার কোন ধরনের স্পিরিট নয়, বরং সে জেরাথোস নামক একটি এঞ্জেল গডের একটি স্পিরিট ছিল, যে অনেকটাই ভালো একটি বিং ছিল, কিন্তু তাকে মেফিস্টো একেবারেই হারিয়ে দেয় এবং তখন তার স্পিরিট এবং সোলকে খারাপ করে তাকে একেবারে স্পিরিট অফ দ্য ভেঞ্চারে পরিবর্তন করে দেয়। এরপরে মেফিস্টো একটি মডেলের সাথে ডিল করে এবং সে তার স্পিরিটকে একেবারে চুরি করে নেয় এবং তার ভিতরে স্পিরিট অফ দ্য ভেঞ্চার অর্থাৎ জেরাথোসকে একেবারে বন্দি করে দেয়। এইভাবে ওই মানুষটি স্পিরিট অফ দ্য ভেঞ্চার অর্থাৎ জেরাথোসের পাওয়ার পেয়ে যায় এবং সে একেবারে পরিবর্তন হয়ে যায় ঘোস্ট রাইডার। যেমন ঘোস্ট রাইডারের মুভির মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল, শেষে গিয়ে ঘোস্ট রাইডার স্পিরিট অফ দ্য ভেঞ্চারের ট্রু পাওয়ার অর্থাৎ জেরাথোসের পাওয়ারকে একেবারে আনলক করে দেয়, যার ফলে তার ফ্লেমস এর কালারও একেবারে পরিবর্তন হয়ে যায়। এবং ওই মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে বছরের পর বছর মানুষের শরীরের ভিতরে স্পিরিট অফ দ্য ভেঞ্চারকে কন্ট্রোল করা হচ্ছিল, যার ফলে অনেক মানুষই ঘোস্ট রাইডারে পরিবর্তন হয়ে যায়। আসলে থর এবং জিউসের মতো যেই সমস্ত গডগুলো রয়েছে তাদেরকে নর্থ এবং গ্রিক মাইথোলজি থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে, যেই সমস্ত গডগুলোকে অনেকেই অনেকটা বেশি পরিমাণে বিশ্বাসও করে, কিন্তু জেরাথোসের সম্বন্ধে অনেক কম মানুষই জানে। এবং ঘোস্ট রাইডারও এমন একটি ক্যারেক্টার ছিল যাকেও ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। নাম্বার 9, গড অফ মিস্ট্রি লোকি। নাম্বার 9 এ রয়েছে আমাদের কাছে নর্থ মাইথোলজির মিস্ট্রি গড লোকি, যে আসলে একটি ফ্রস্ট জায়ান্টের ছেলে ছিল, যাকে ওডিন একেবারে অ্যাডপ্ট করে নিয়েছিল এবং ওডিন লোকিকে অ্যাসগার্ডিয়ান ফিজিওলজিও দিয়ে দেয়। এই জন্য সে আসলে একজন অ্যাসগার্ডিয়ান গড, যার কাছে পাওয়ার রয়েছে একটি ফ্রস্ট জায়ান্টের। এমনকি লেডি ফ্রেগা তাকে ম্যাজিক শিখিয়েছিল, যার ফলে লোকিকে একটি বেস্ট অ্যাসগার্ডিয়ান ম্যাজিশিয়ানও পরিবর্তন করে দেয়। এমনকি লোকির ইলুশন গুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে। এবং আপনারা যদি ভেবে থাকেন লোকি শুধুমাত্র ইলিউশনকে ক্রিয়েট করতে পারে, তাহলে আপনারা অনেকটাই বেশি পরিমাণে ভুল ভাবছেন। কমিকের মধ্যে লোকি অনেকটা অসাধারণ একটি ম্যাজিশিয়ান, যে বিভিন্ন ধরনের ভ্যারাইটির ম্যাজিককেও স্পেল করে থাকে। এমনকি সে কমিকের মধ্যে ম্যাজিকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জকেও হারিয়ে দিয়েছিল। এমনকি আমরা লোকি সিজন গুলোতে দেখতে পেয়ে গিয়েছি লোকি কতটা বেশি পরিমাণে শক্তিশালী বলে, এবং এখনের সময় লোকি যে কোনো টাইম লাইনের মধ্যে অতি সহজে চলে যেতে পারে এবং যে কোনো টাইম লাইনকে কন্ট্রোল করতেও পারে। এই জন্য লোকি খুবই পাওয়ারফুল একটি গড। নাম্বার 8, ওয়ান্ডার ওম্যান। নাম্বার 8 এ রয়েছে আমাদের কাছে ওয়ান্ডার ওম্যান, যে আসলে হলো হাফ ডেমিক গড, যে কিং অফ অলিম্পিয়ান জিউস এবং থ্যামোসের রানী উলগার মেয়ে ছিল। এবং ওয়ান্ডার ওম্যানের জন্মের পিছনে একটা বড়ই লজিক ছিল, যেহেতু এরিস সমস্ত গডকে একেবারে মেরে দিয়েছিল, যেহেতু আমাজনের জন্য এরিস একটা বড় বিপদ ছিল, এই জন্যই জিউস থেমিসের রানীকে ওয়ান্ডার ওম্যান অর্থাৎ ডায়না নামক একটি মেয়েকে দিয়েছিল, যেহেতু সে একটি ডেমিগড ছিল। যেহেতু একটি অলিম্পিয়ান গডকে আরেকটি অলিম্পিয়ান গড মারতে পারে, অর্থাৎ ডায়নাই ক্যাপাবেল ছিল এরিসকে মারার জন্য, এবং আগে গিয়ে ওয়ান্ডার ওম্যান এটিকে করেও ছিল। এই জন্যই ছোট বয়স থেকে অ্যামাজন ডায়নাকে অনেকটাই ভালো পরিমাণে ফাইটিং এর ট্রেনিং কেও দিয়েছিল এবং তাকেই তারা বেশ যোদ্ধাও বানিয়েছিল। এমনকি তাকেই তারা সব থেকে বেশি পরিমাণে স্কিলফুলও বানিয়েছিল, যাতে সময় এসে গেলে সে আমাজনকে সমেত পুরো পৃথিবীকে প্রোটেক্ট করতে পারে। এবং যেহেতু সে অর্ধেক জিউসের একটি মেয়ে ছিল এবং যেহেতু সে একটি কিং অফ দ্য গড ছিল, এই জন্য সে বাকি সমস্ত অ্যামাজনদের থেকে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র ছিল এবং তার কাছে ইমেন্স লেভেলের সুপার স্ট্রেংথও ছিল। এসব ছাড়াও তার কাছে সুপার হিউম্যান ডিউরেবিলিটি এবং স্পিডও ছিল। এই সমস্ত কারণের জন্য ওয়ান্ডার ওম্যান একটি পাওয়ারফুল ডেমিক গডেও পরিবর্তন হয়ে গিয়েছিল। এবং এই লিস্টের মধ্যে আমরা জিউসকে নিইনি এই জন্য কারণ ডিসি ইউনিভার্সের মধ্যে জিউসকে এখনো ভালোভাবে দেখানোই হয়নি। এমনকি আমরা এটাও বলতে পারি যে মাদার বক্সকে আলাদা করার জন্য সাইবর্গকে নিজের পুরো মাইন্ড এবং সুপারম্যানকে তার পুরো স্ট্রেংথকে লাগাতে হয়েছিল, সেটিকেও জিউস শুধুমাত্র নিজের একটি থান্ডারকে ব্যবহার করে আলাদা করে দিতে পেরেছিল। এখান থেকে আমরা বুঝতে
পারি জিউসের পাওয়ার কতটা বেশি পরিমাণে ছিল এবং এখানে জিউস নিজের থান্ডারকে ব্যবহার করে ওয়ান্ডার ওম্যানকে সাহায্য করেছিল, যেটিকে আপনারা দেখেছিলেন ওয়ান্ডার ওম্যানের প্রথম মুভির মধ্যে, যেখানে শেষে গিয়ে ওয়ান্ডার ওম্যান জিউসের এনার্জিকেও একেবারে চ্যান করতে পেরে গিয়েছিল। এমনকি সে জিউসের লাইটিংকেই ব্যবহার করে ওয়ান্ডার ওম্যান আকাশের মধ্যে উঠতে পারে। এই কারণে ওয়ান্ডার ওম্যান এতটা বেশি পরিমাণে শক্তিশালী, কারণ সে একজন জিউসের মেয়ে। নাম্বার 7 খনসু। নাম্বার 7 এ রয়েছে আমাদের কাছে খনসু, যাকে আপনারা মুনলাইট সিরিজের মধ্যেই দেখতে পেয়েছিলেন, যে আসলে একটি ইজিপশিয়ান মুন গড, যাকে এই সিরিজের এপিসোড 2 এ বলা হয়েছিল যে কখনোই কিছু করতে পারে না শুধুমাত্র হাত পাকে লড়ানো ছাড়া। যেহেতু সে সিলিস্টালের হেল্পলিস্ট নামক একটি জায়গার মধ্যে বসবাস করে, এই জন্য সে সোজাসুজি এই ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারে না। এই জন্য সে নিজের একটি আবদারকে খুঁজে থাকে, যাকে আসলে মুন নাইট বলা হয়, এবং সে তাকে নিজের পাওয়ারও দিয়ে দেয় এবং সে তার দ্বারাই এই ওয়ার্ল্ডের মধ্যে জাস্টিসকে বজায় রাখে। খনসু সুপার স্ট্রং হয়ে থাকে, যার কাছে সুপার স্পিড রয়েছে, সুপার হিউম্যান ডিউরেবিলিটি রয়েছে, এবং খনসু হলো এমন একটি গড যে কোনো জীবকে একেবারে হিল করে দিতেও পারে, এমনকি সে মৃত জীবকেও আবার জীবন্ত করে দিতে পারে। যখন মার্ক স্পেক্টর প্রথমবারের জন্য খনসুর সাথে দেখা করেছিল, তখন সে একেবারেই প্রায় মারাই গিয়েছিল, কিন্তু খনসু তাকে একেবারে জীবন্ত করে মুন নাইটের পাওয়ার একেবারে দিয়ে দিয়েছিল। এই জন্যই খনসু একটি খুবই পাওয়ারফুল একটি গড, যে টেলিপ্যাথিক, টেলিপোর্টেশন এবং টেলিকাইনিসকেও ব্যবহার করতে জানে, এবং যেহেতু সে অন্য রেলম থেকে বিলংস করে, এই জন্য সে পৃথিবীর সাথে সরাসরি কানেক্ট করতে পারে না। কিন্তু সে যদি মুনলাইটের পুরো বডিকে একেবারে টেক ওভার করে নেয়, তখন তার পাওয়ারে কোনো ধরনের লিমিট থাকে না, এবং সে যে কোনো ধরনের অ্যাভেঞ্জার্সকেও একেবারে হারিয়ে দিতে পারবে। নাম্বার 6 এরিস। নাম্বার 6 এ রয়েছে আমাদের কাছে গ্রিক গড এরিস, যে আসলে খুবই পাওয়ারফুল একটি গড, এবং এখানে অনেকেই বলতে পারে ওয়ান্ডার ওম্যান এরিসকে একেবারে হারিয়ে দিয়েছিল, তাহলে সে ওয়ান্ডার ওম্যানের থেকে এই লিস্টের মধ্যে কিভাবে আগিয়ে রয়েছে। ওয়ান্ডার ওম্যান যখন এরিসকে হারিয়েছিল, তখন সে তার এরিস ফর্মে ছিল, নাহলে এরিসকে হারানো ছোটখাটো কোনো কাজ নয়। এমনকি এটাও কনফার্ম হয়নি যে এরিসের মৃত্যু হয়েছে কি না হয়নি। চিন্তা করুন, এমন একটি গড যে সমস্ত গডগুলোকে একেবারে মেরে দিয়েছিল, এমনকি সে জিউসকেও পর্যন্ত টক্কর দিয়ে দিয়েছিল, এমনকি তখন জিউসও এরিসকে মারতে পারেনি, এবং এরিসই সেই গড ছিল যে ডার্ক সাইডের উপর অ্যাটাক করে দিয়েছিল, এবং সে তাকে এমন ভাবে ইনজার্ট করে দিয়েছিল, যার ফলে ডার্ক সাইড আবার নিজের দুনিয়াতেই ফিরে চলে গিয়েছিল। কিন্তু তখন ডার্ক সাইড নিজের ফুল পোটেনশিয়ালকে আনলক করেনি, এই কারণে এরিস ডার্ক সাইডকে ইনজার্ট করতে পেরেছিল। নাম্বার 5 ইকারিস এন্ড সার্সি। ইটারনাল গুলোকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছিল। এমসিইউর মধ্যে ইটারনাল গুলোকে গড বলা হয়নি, বরং এটা বলা হয়েছিল তারা একটি কসমিক বিং, যাকে সিলিস্টিয়ালরা বানিয়েছিল, এবং যেহেতু মানুষের জন্মানোর আগে থেকেই এই সমস্ত ইটারনাল গুলো মানুষদেরকে সাহায্য করেছিল, এবং যেহেতু মানুষেরা তাদের সুপার পাওয়ারকে একেবারে ফিল করেছিল, যেগুলো মানুষের একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছিল, এই জন্য অনেকগুলো মানুষ এবং মানুষের অনেকগুলো প্রজাতি তাদেরকে গড মানতেও শুরু করে দেয়, এবং এই সমস্ত ক্যারেক্টার গুলোকে মানুষেরা তাদের মাইথোলজির মধ্যে একেবারে জায়গাও দিয়ে দেয়, এমনকি তারা ইটারনালদের পূজাও করতে থাকে। এবং এখানে বিভিন্ন ধরনের ইটারনালের পাওয়ার এবং এবিলিটি বিভিন্ন ধরনের গডের পাওয়ার এবং এবিলিটি হিসাবে রাখা হয়েছে, যেমন গিলগিবিসকে সুমেরিয়ান মাইথোলজি থেকে, এবং মাক্কারিকে রোমান মাইথোলজির মার্কিউরি গড থেকে। কিন্তু এই লিস্টের মধ্যে যেই দুটো ইটারনাল রয়েছে তারা হলো ইকারিস এবং সার্সি, এমনকি এই দুটো ক্যারেক্টারই গ্রিক মাইথোলজি থেকে বিলংস করে। ইকারিসকে ইকারিস গড থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে, এবং সার্সি ইটারনালকে সার্সি নামক গড থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছিল, যে আসলে একটি জাদুঘর ছিল, যারা গ্রিক মাইথোলজির মধ্যে অতটাও বেশি পরিমাণে পাওয়ারফুল তো ছিল না, কিন্তু ইটারনাল মুভির মধ্যে এই দুটো ক্যারেক্টারকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল দেখানো হয়েছিল। ইকারিসের অরিজিন গ্রিক মাইথোলজির মধ্যে এমন ছিল যে নিজেকে ওড়ানোর জন্য ডানাকেও পর্যন্ত গজিয়ে নিয়েছিল, কিন্তু সে সূর্যের অনেকটা কাছ দিয়ে যাওয়ার ফলে তার ডানাগুলো একেবারে আগুনের ঝলসানির জন্য একেবারে গলে যায়, যার ফলে সে নিচে পড়ে গিয়ে একেবারে মারা যায়। এমনকি ইটারনাল মুভির মধ্যে এমন দেখানো হয়েছিল ইকারিস সূর্যের মধ্যে ঢুকে গিয়ে একেবারেই মারা যায়। অন্যদিকে সার্সি একটি জাদুঘর ছিল, যে একটি আইল্যান্ডের মধ্যে একেবারে বসবাস করত, এবং সেই আইল্যান্ডের মধ্যে আসা সে যে কোনো মানুষকে একেবারে একটি পশুর মধ্যেই পরিবর্তন করে দিত। এমনকি আপনারা যদি ইটারনাল মুভিকেও দেখে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন এই ক্যারেক্টারটির পাওয়ার অনেকটা এরকমই, যেখানে সে সব থেকে প্রথমে একটি অবজেক্টকে আরেকটি অবজেক্টে একেবারেই পরিবর্তন করে দিতে পারত, কিন্তু সে শেষে গিয়ে এই পাওয়ারকে একেবারে ফিল করতে পারে, যার ফলে সে এরপর থেকে যে কোনো জীবন্ত জীবকে সে যে কোনো জিনিসের মধ্যে একেবারে কনভার্ট করে দিতে পারত।
এমনকি এই ইকেরিস ইটারনালকে, যাকে গ্রিক মাইথোলজির গড থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল, তাকে এমসিইউর মধ্যে সুপারম্যানেরও পাওয়ার দিয়ে দেওয়া হয়। এমনকি সার্চির কাছে এতটাই বেশি পরিমাণে পাওয়ার এসে গিয়েছিল যে একটি সিলিস্টালকে একেবারে পাথরে পরিবর্তন করে দিয়েছিল, যার ফলে এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার। নাম্বার 4, স্যাজাম। এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র একটি মাত্র গডের সম্বন্ধে কথা বলছিলাম, কিন্তু স্যাজামের কাছে 6টি গ্রিক গডের পাওয়ার রয়েছে। স্যাজামের এই 6টি লেটারই এক একটি গ্রিক গডকে রিপ্রেজেন্ট করে এবং তার পাওয়ারকেও। যেমন এস থেকে পাইছে উইজডম অফ সোলোমন, এইচ থেকে স্ট্রেংথ অফ হারকিউলিস, এ থেকে পাইছে পাওয়ার অফ অ্যাটলাস, জেড থেকে পাইছে পাওয়ার অফ জিউস, এ থেকে পাইছে অ্যাকেলেজ অফ কারেজ, এবং সে এম থেকে পায় স্পিড অফ মার্কিউরি। এমন ভাবে স্যাজামের কাছে 6টি গডের পাওয়ার রয়েছে, যেটিকে একটি উইজার্ড ক্যাপচার করেছিল, এবং ওই উইজার্ডটি নিজের এই পাওয়ারকে একটি চ্যাম্পিয়নকে দিয়ে থাকে, এবং সে এইবারে চ্যাম্পিয়ন হিসেবে চুজ করেছিল বিলি ওয়াটসন নামক একটি ছোট বাচ্চাকে। এবং যখন সে স্যাজাম বলবে তখন তার কাছে 6টি গ্রিক গডের পাওয়ার এসে যায়। স্যাজামের পাওয়ার এবং এবিলিটি গুলো অনেকটাই বেশি পরিমাণে কুলেস্ট হয়ে থাকে। এমনকি ব্ল্যাক অ্যাডামের পাওয়ারও এমন ভাবেই কাজ করে। স্যাজাম এবং ব্ল্যাক অ্যাডামকে তো গড বলা যায় না, কিন্তু তাদের কাছে গডের মতোই পাওয়ার রয়েছে, যেটিকে আপনারা গডের আবদারও বলতে পারেন। এই কারণে ব্ল্যাক অ্যাডামও এই লিস্টের মধ্যেই নাম্বার 4-এই রয়েছে। নাম্বার 3, হেলা। নাম্বার 3-তে রয়েছে আমাদের কাছে অ্যাসগার্ডিয়ান গড, মৃত্যুর দেবী হেলা। হেলার সম্বন্ধে আপনারা অনেকটাই বেশি পরিমাণে সবকিছুই জেনে থাকবেন। হেলা এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি ক্যারেক্টার যে মিওনিরের মতো শক্তিশালী বেপেনকে নিজে হাতের সাহায্যে ব্রেক করে দিয়েছিল, এবং সে কয়েক মিনিটের মধ্যেই অ্যাসগার্ডিয়ান সমস্ত সোলজারকেই একেবারে মেরে দিয়েছিল। এমনকি থরও হেলাকে আটকাতে পারেনি, এমনকি হেলা ভালকারির পুরো টিমকেই একেবারে মেরে দিয়েছিল। কিন্তু আমরা ভালকারিকে দেখেছিলাম যে কতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল, এমনকি সে থরকেও পর্যন্ত টক্কর দিতে পারছিল। কিন্তু হেলা এরকম শক্তিশালী একটি আর্মিকে একেবারে শেষ করে দিয়েছিল। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখানো হয় হেলা থর এবং লোকির বড় বোন, কিন্তু নর্থ মাইথোলজি এবং মার্বেল কমিকের অনুসারে হেলা হলো লোকির মেয়ে। কমিকের মধ্যে লোকির 3টি সন্তান ছিল। প্রথমত হলো ফেনরিক দ্য উলফ, দ্বিতীয়ত হলো মিডগার্ড সার্পেন্ট অর্থাৎ ওয়াল সার্পেন্ট, এবং লোকির তৃতীয় সন্তান হলো হেলা। কিন্তু মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এটিকে পুরোভাবে পরিবর্তন করে দেওয়া হয়। নাম্বার 2, থরকে এই র্যাঙ্কিং এর মধ্যে আমরা দ্বিতীয় এই জন্যই রেখেছি তার এমসিইউর মধ্যে এখনের পাওয়ার এবং এবিলিটিকে দেখে। এমনকি থর এখনো নিজের পুরো পাওয়ারকে আনলক করতে পারেনি। এমনকি এমসিইউর মধ্যে ওডিন এটাও বলেছিল যে ওডিনের থেকেও বেশি পরিমাণে পাওয়ারফুল হলো থর গড অফ দ্য গড বুচারকেও হারিয়ে দিয়েছিল, যার কাছে হেলারও পাওয়ার এবং এবিলিটি ছিল। এমনকি কমিকের মধ্যে থর রুন কিং থরেও পরিবর্তন হয়ে গিয়েছে, যে পুরো ইউনিভার্সকে একেবারে কন্ট্রোল করতে পারে। এমনকি ফিউচারের মধ্যে থরের পাওয়ার এবং এবিলিটিকে আরোই বেশি পরিমাণে দেখানো হবে, তখন হয়তো এই লিস্টের মধ্যে থর নাম্বার 1-এ চলে আসতে পারবে। গড অফ থান্ডার থর যে স্ট্রেংথের দিকে হাল্ককে একেবারে টক্কর দিয়ে হারিয়ে দিয়েছিল, এমনকি সে ডিউরেবিলিটির দিকে নিউটন স্টারের তাপমাত্রাকেও একেবারে সহ্য করে নিয়েছিল, এবং যে একাই আউটরাইটার মনস্টারের উপর ভারী পড়ে যাচ্ছিল। এমনকি ইনফিনিটি স্টোন থাকা থ্যানোসকেও একেবারে ভালোভাবে টক্কর দিয়ে তার বুকের মধ্যে একেবারে স্টর্ম ব্রেকারকে ঢুকিয়ে দিয়েছিল। নাম্বার 1, ওডিন এন্ড ডার্কসাইড। বন্ধুরা, ওডিন এবং ডার্কসাইড এই দুটো গডই অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এবং এরা নিজ নিজ ইউনিভার্সের সব থেকে শক্তিশালী গড। ওডিন মার্বেল ইউনিভার্সের স্কাই ফাদার এবং অল ফাদার। অন্যদিকে ডার্কসাইড হলো ডিসি ইউনিভার্সের গড অফ ইভেল, নিউ গড। জাস্টিস লিগ টিমটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার পরেও তাদেরকে ডার্কসাইডকে হারাতে অনেকটাই বেশি পরিমাণে কঠোর পরিশ্রম করতে হয়। এখান থেকে বোঝা যায় ডার্কসাইড কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। অন্যদিকে রয়েছে ওডিন, যে নিজের ইয়ং এজের মধ্যে 9টি রেলমকে একেবারে কনকোয়ার করে নিয়েছিল, যেখানে সাট্টারের মতো জায়ান্ট ডেমন মনস্টারও ছিল, এমনকি ফ্রস্ট জায়ান্টও ছিল, এবং মেলিকাতের মতো শক্তিশালী মনস্টারও ছিল। কিন্তু এরপরে ওডিন পুরো 9টি রিলমকে একেবারে নিজের পাওয়ারের সাহায্যে কনকোয়ার করে নেয়। এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই দুটো গড কতটা বেশি পরিমাণে শক্তিশালী। যেখানে ডার্কসাইডের কাছে নিজের ওমেগা বিম রয়েছে, যেটি শুধুমাত্র টাচ লাগা মাত্রই কোনো ধরনের অবজেক্ট অথবা লিভিং অবজেক্টও একেবারে ধ্বংস হয়ে যায়। এমনকি এই বিমটি সুপারম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও অনেকটা বেশি পরিমাণে ইনজার্ট করে দিয়েছিল। অন্যদিকে ওডিনের কাছেও তার নিজের ওডিন ফোর্স রয়েছে, যেখানে ডার্কসাইডের কাছে তার ইভেল ডার্ক আর্মি রয়েছে, তেমনি ওডিনের কাছেও তার অ্যাসগার্ডিয়ান আর্মি রয়েছে। এমনকি ওডিনই সেই ক্যারেক্টার ছিল যে মিওনিরের উপর নিজের শক্তিশালী স্পেলকেও ব্যবহার করেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ওডিন ম্যাজিকের দিকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা, তাই আমার হিসাবে মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী গড হলো ওডিন এবং ডার্কসাইড। বন্ধুরা, এই লিস্টের মধ্যে আমরা মার্বেলের জিউসকে এই জন্যই নিইনি কারণ তাকে অনেকটাই বেশি পরিমাণে মুভির মধ্যে দুর্বল দেখানো হয়েছিল। এমনকি গড অফ স্টেন হারকিউলিসকেও আমরা
আমরা থর লাভ এন্ড থান্ডারের আমরা পোস্ট ক্রেডিট সিনের মধ্যে দেখতে পেয়েছিলাম। এই জন্য আমরা হারকিউলিসের পাওয়ার এবং এবিলিটিকেও আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এখনো ভালোভাবে জানি না। এই জন্য আমরা হারকিউলিসকেও এই লিস্টের মধ্যে থেকে বাদ দিয়েছি। যখন আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হারকিউলিসকে ভালোভাবে দেখতে পাবো এবং তার ভালোভাবে পাওয়ার এবং এবিলিটিকেও দেখতে পাবো, তখন আমরা জানতে পারবো এমসিইউর মধ্যে হারকিউলিস কতটা শক্তিশালী বলে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের হিসাবে মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে সবথেকে শক্তিশালী গড কোনটি, সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।